প্রিয় ছাত্ররা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়েছো অলরেডি। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন আপলোড করা হয়েছে, তো সেই হিসেবে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। তো দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন যারা দেখেছো, এটা মূলত সেকেন্ড পেপার নির্ভর, যেহেতু সেকেন্ড পেপার ভিত্তিক অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেনগুলো। তো সেকেন্ড পেপারের বিশেষ করে ফার্স্ট চ্যাপ্টারটা তাপগতিবিদ্যা, সেই চ্যাপ্টার রিলেটেড ব্যাপার। তো সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। অ্যাসাইনমেন্ট বিষয়ে তোমাদের প্রয়োজনে হিন্টস দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে, এবং তার আগে যে বিষয়গুলো কমন কিছু বিষয় নিয়ে এর আগে রিপিটেডলি তোমরা কোয়েশ্চেন করছিলে, তোমাদেরকে নির্দেশনা দেওয়া হওয়ার পরেও ইন্ডিভিজুয়ালি অনেকে প্রশ্ন করছিলে। ফার্স্ট অফ অল, যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রশ্ন লিখবো কিনা, প্রশ্নটা পুরোটা উদ্দীপক সহ পুরো প্রশ্নটা তোমার যে ফ্রন্ট পেজ, তারপরে ঠিক ফ্রন্ট পেজের পরপর যে পেজটা রয়েছে সেই পেজে উদ্দীপক সহ প্রশ্নটা লিখে ফেলবে একবারেই। তারপরে সিকুয়েন্সিয়ালি তোমরা অ্যান্সার করে যাবে, আর প্রশ্ন লেখার প্রয়োজন নাই। প্রত্যেকটা উত্তরের আগে আলাদা আলাদাভাবে প্রশ্ন লেখার প্রয়োজন নাই। ফ্রন্ট পেজ কমপ্লিট করে ফ্রন্ট পেজের ঠিক পরপর যে পেজটা রয়েছে সেখানে পুরো প্রশ্নটা উদ্দীপক সহ যা দেওয়া হয়েছে সেটা লিখে নেবে। এরপরে আর প্রশ্ন লেখার প্রয়োজন নাই। তারপরে টাইটেল নিয়ে অনেকের একটা প্রশ্ন। টাইটেল বিষয়টা আসলে যেহেতু এটা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট, তোমাদের মূল্যায়নের জন্য, তো যার যার মতো করে কিছু সৃজনশীলতা এখানে দেখানোর বিষয় রয়েছে। টাইটেল কি লিখবে, টাইটেল কি হবে, সেই বিষয়গুলো তোমরা নিজেরাই কিন্তু একটুখানি চিন্তা ভাবনা করলেই লিখতে পারার কথা। তারপরও এটা নিয়ে অনেক কোয়েশ্চেন করেছো বলে আজকের ক্লাসে বলছি টাইটেল, যেমন এই সেকেন্ড অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমরা টাইটেল লিখতে পারো যদি ইংরেজিতে লিখো অ্যাসাইনমেন্ট, যেহেতু আমরা তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারের উপর এই অ্যাসাইনমেন্ট অন থার্মোডাইনামিক্স ওভাবে লিখতে পারো। তাপগতিবিদ্যার উপর এই অ্যাসাইনমেন্টটা থার্মোডাইনামিক্স, ঠিক আছে। থার্মোডাইনামিক্স মিনস তাপগতিবিদ্যা, তাহলে টাইটেল এটা লিখতে পারো, কিংবা নিজেদের সৃজনশীলতা যেটা বললাম সেটা দিয়ে যে কোনো কিছু লিখতে পারো। অ্যাসাইনমেন্ট অন থার্মোডাইনামিক্স এটা লিখতে পারো, বা অন্য কিছু তোমার টপিক রিলেটেড লিখতে পারো, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এবার আমরা আসি অ্যাসাইনমেন্ট বিষয়ে কথাবার্তায়। তো অ্যাসাইনমেন্টের উদ্দীপকটা বোঝানোর আগে আমি তাপগতিবিদ্যার এই অ্যাসাইনমেন্ট রিলেটেড বেসিক কিছু কনসেপ্ট তোমাদের সাথে ব্যাখ্যা করতে চাই। খুবই খেয়াল করে কথাগুলো বোঝার চেষ্টা করবে। তাপগতিবিদ্যা, এই চ্যাপ্টারটা নাম হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের সেই শাখা যে শাখায় তাপ সংক্রান্ত বিষয় বা তাপের আদান প্রদান সংক্রান্ত বিষয় ব্যাখ্যা করা হয়, সেই শাখাটাকেই বলা হয় তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমার কোনো একটা বস্তু সেটা তাপের আদান প্রদান করবে, এটা স্বাভাবিক বিষয়। যেই বস্তুটা তাপের আদান প্রদান করছে তাকে আমরা বলে থাকি সিস্টেম। তাপগতিবিদ্যায় সিস্টেম একটা বিশেষ কথা ব্যবহার করা হয়। সিস্টেম মানে কি? জড়জগতের যে অংশ নিয়ে আমি কাজ করি, জড়জগতের যে অংশ নিয়ে কাজ করা হয়, যেমন ধরো যে অংশ নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়, যেমন 1 মোল গ্যাস ধরতে পারো, ঠিক আছে, কিংবা 1 কেজি ভরের একটা বস্তু ধরতে পারো, যেটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করে থাকি না কেন, 1 লিটার পানি ধরতে পারো। সেই বিশেষ অংশটা, পুরো জড়জগৎ নিয়ে তো কাজ করি না, একটা নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করি, সেই বিশেষ অংশটাকেই বলা হয়, যে অংশটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি তাকে বলা হয় সিস্টেম। সিস্টেম আবার বিভিন্ন ধরনের রয়েছে, এগুলো আমরা যখন চ্যাপ্টারে ডিটেলস পড়বো তখন জানবো। তাহলে তাপগতিবিদ্যার সিস্টেম বলতে কি বোঝায়? যে বিশেষ বস্তু বা বস্তুর অংশ বিশেষ নিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে সিস্টেম। এখন তাপগতিবিদ্যার মধ্যে 2টি সূত্র রয়েছে। তাপগতিবিদ্যার পুরো বিশ্লেষণে 2টি সূত্র রয়েছে। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা, সেটার জন্য আমাদের ফার্স্ট সূত্রটা জানতে হবে। প্রথম সূত্রটা নিয়েই আলোচনা করব, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে লেখার কোনো বিষয় না, যা বোঝার জন্য বলছি। প্রথম সূত্রটা কি?
যে আমি একটা সিস্টেম, ধরো কোনো একটা সিস্টেম নিলাম, আমি সেখানে এতটুকু 1 কেজি ভরের একটা বস্তু নিলাম, অথবা 5 মোল গ্যাস নিলাম, ঠিক আছে। এর মধ্যে আমি হিট অ্যাপ্লাই করব, তাপ প্রয়োগ করব, ঠিক আছে। তো তাপ প্রয়োগ করলে কি পরিমাণ তাপ প্রয়োগ করছি, ধরো এদিক থেকে আমি তাপ প্রয়োগ করছি, সেই তাপের পরিমাণটা হচ্ছে ডি কিউ পরিমাণ। ডি কিউ বলতে খুব ক্ষুদ্র মান বোঝাচ্ছে এখানে। তারপরে এই গ্যাসটা যেটা রয়েছে তার অনেকগুলো অণুপরমাণুর সমন্বয়ে এই গ্যাসটা গঠিত, ঠিক আছে। এই যে অণুপরমাণু, তাদের যে শক্তি, যে কোনো একটা বস্তুর অণুপরমাণুর যে শক্তি, সেটাকে বলা হয় তার অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝি, গ্যাসের বা যে কোনো বস্তুর অণুপরমাণুর যে মধ্যকার নিজস্ব শক্তি, সেটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমি বাইরে থেকে তাপ প্রয়োগ করছি, সেই তাপের কিছু অংশ এই যে অভ্যন্তরীণ শক্তি তার পরিবর্তনে ব্যবহার হবে, সেটাকে ধরলাম ডিইউ পরিমাণ। আর বাকি অংশ আমার কি হবে, এই গ্যাসের যেহেতু এখানে গ্যাস ধরছি, গ্যাসে হিট প্রয়োগ করছি, আয়তনের পরিবর্তন হতে পারে, হ্রাস হতে পারে, পরিবর্তন বৃদ্ধি হতে পারে, অর্থাৎ এখানে কিছু পরিমাণ কাজ হবে। তো সেই বাকি অংশটা ব্যয় হবে কাজ করার জন্য, অর্থাৎ বাইরের কাজ করার জন্য। বাইরে থেকে দেখলে গ্যাসটার আয়তন বৃদ্ধি পেল, হ্রাস পেল। তাহলে আমাদের প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে যে কিছু পরিমাণ তাপকে আমি যদি কাজে রূপান্তরিত করি, তাপকে কাজে রূপান্তরিত করি, অথবা উল্টাটাও করতে পারি, কাজ করলে তাপ উৎপন্ন হয়, যেমন দুটি হাত একসাথে ঘষলে সেখানে তাপ উৎপন্ন হয়, লাইট অনেকক্ষণ জ্বললে সেখানে তাপ উৎপন্ন হয়, উল্টাটাও তো হয়। তো তাপকে কাজে রূপান্তর করলে বা কাজকে তাপে রূপান্তরিত করলে সেক্ষেত্রে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হয়। এটাই বলা হচ্ছে ফার্স্ট ল। তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। প্রথম সূত্রের মূল বিবৃতি হলো এই জিনিসটা, ঠিক আছে। তাহলে প্রথম সূত্র বলছি যে নির্দিষ্ট পরিমাণ তাপ বা যান্ত্রিক শক্তিকে আমি কাজে রূপান্তরিত করতে পারি, অথবা কিছু পরিমাণ কাজ থেকে আমরা তাপ পেতে পারি। যে প্রক্রিয়ায় হোক, তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হবে। প্রত্যেকটা সূত্রেরই ব্যাখ্যা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন বিবৃতি দিয়ে থাকেন। এই ক্ষেত্রে প্রথম সূত্রের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা বা বিবৃতি প্রদান করেন বিজ্ঞানী ক্লসিয়াস, যেটাকে ক্লসিয়াসের বিবৃতি বলা হয়। সেটা প্রথম সূত্রের জন্য, যে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। সেখান থেকে বিজ্ঞানী ক্লসিয়াসের বিবৃতিটা কি হলো? বিজ্ঞানী ক্লসিয়াস বলেন যে কোনো সিস্টেমে, এটা একটা সিস্টেম ধরলাম যেখানে 5 মোল গ্যাস রয়েছে, কোনো একটা সিস্টেমে যদি কিছু পরিমাণ তাপ আমি বাইরে থেকে প্রয়োগ করি, তাহলে সেই তাপের কিছু অংশ, ধরলাম এখানে ডিকিউ হচ্ছে আমার সিস্টেমে সরবরাহকৃত তাপ ডিকিউ, বা সিস্টেম এই তাপ দিলে এই সিস্টেমটা এই তাপটা গ্রহণ করবে, এটাকে আমরা গৃহীত তাপও বলতে পারি, সরবরাহকৃত তাপ বা গৃহীত তাপ। তো কোনো একটা সিস্টেমে যে পরিমাণ তাপ সরবরাহ করা হলো, তার কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, যেখানে ডিইউকে আমরা ধরছি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তি তার পরিবর্তন, ঠিক আছে। আর বাকি অংশ হচ্ছে যে বললাম, এই তাপ প্রয়োগ করার ফলে সেই পরিমাণ, পদার্থের পরিমাণটা, যেমন এখানে গ্যাস রয়েছে, গ্যাসের আয়তন বৃদ্ধি পেল না হ্রাস পেল না কিরকম থাকলো, অর্থাৎ কৃত কাজ। কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিতে পরিবর্তনে ব্যয় হবে, কিছু অংশ বাহ্যিক কাজের জন্য ব্যয় হবে। ডিকিউ পরিমাণ তাপ প্রোভাইড করলাম, তার একটা অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহার হলো, আরেকটা অংশ কিছু পরিমাণ কাজ করতে ব্যবহার হলো। তাহলে ক্লসিয়াসের বিবৃতি অনুসারে লেখা যায় ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ঠিক আছে। এই ইকুয়েশনটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি থেকে আমরা পাই। আবার ডিকিউ সমান লেখা যায় ডিইউ প্লাস ডিডাব্লিউ পরিবর্তে লেখা যায় পিডিভি। পিডিভি কিভাবে লিখলাম? যেমন তোমাদের আজকের যে অ্যাসাইনমেন্ট, সেখানেও এই প্রেক্ষাপটটা রয়েছে যে কোনো একটা তাপ সুপরিবাহী ধাতব পাত্র, সেখানে
একটা তাপ সুপরিবাহী ধাতব পাত্র বা কোনো একটা সিলিন্ডার ধরলাম, কিছু পরিমাণ গ্যাস আবদ্ধ রয়েছে, এবং সেখানে যদি একটা পিস্টন মানে সেই কোনো একটা গ্যাসের ক্ষেত্রে পিস্টন যদি লাগানো হয়, সেখানে পিস্টনের মধ্যে বল প্রয়োগ করে গ্যাসের আয়তনের পরিবর্তন করা যায়। এটা ধরলাম একটা পিস্টন, যেটা দিয়ে চাপ প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে ভিতরকার এই গ্যাসের প্রসারণ হয়। আবার পিস্টনটা সরিয়ে নিলে, পিস্টন দিয়ে চাপ প্রয়োগ করলে গ্যাসের সংকোচন হয়, পিস্টন সরিয়ে নিলে প্রসারণ হয়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এরকম কোনো একটা পিস্টন দিয়ে যদি কোনো একটা বদ্ধ সিস্টেমে তাপ প্রয়োগ করা হয় বা চাপ প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কি হয়, পিস্টনটার এখানে যদি আমি চাপ প্রয়োগ করি বা বল প্রয়োগ করি, ধরো এক পরিমাণ বল প্রয়োগ করলাম প্রতি একক ক্ষেত্রফলে, তাহলে এখানে পিস্টনটা কিছু পরিমাণ সরে যাবে, সেই সরণটা আমরা ধরতে পারি এক্স পরিমাণ। তাহলে এক্ষেত্রে কৃত কাজ ডিডাব্লিউ আমরা কি বলতে পারি, যে ক্ষুদ্র সরণ সেটা ডিএক্স পরিমাণ হলো, কাজ সমান আমরা তো জানি বল আর সরণ, সেই হিসেবে লিখতে পারি ডিডাব্লিউ সমান এফ ডিএক্স। ঠিক আছে, ডিডাব্লিউ সমান এফ ডিএক্স আমরা লিখতে পারি। তারপরে কি লিখতে পারি, আমরা জানি যে চাপ সমান লেখা যায় বল বাই ক্ষেত্রফল, যে এই ক্ষেত্রটা রয়েছে, যতটুকু ক্ষেত্রে গ্যাস রয়েছে তার ক্ষেত্রফল ধরলাম এই পরিমাণ যদি হয়, তাহলে এফ সমান আমরা লিখতে পারি পি ইন্টু এ। ঠিক আছে, আর এই এ ডিএক্স এটার পরিবর্তে লিখতে পারি আয়তন, যেহেতু ক্ষেত্রফল রয়েছে তার সঙ্গে উচ্চতাটা বা সরণের এই মানটা হিসেব করলে এতটুকুর পরিবর্তনে আমরা পি ডেল ভি, ঠিক আছে, বা ডিভি ক্ষুদ্র পরিবর্তন ডিভি লিখতে পারি। তো সেই হিসেবে লেখা যায় ডিডাব্লিউ সমান পিডিভি, ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। টার্মগুলো খুব ভালো করে খেয়াল করবে। ডিকিউ হচ্ছে একটা সিস্টেমে আমি কি পরিমাণ তাপ প্রদান করছি, ডিইউ হলো অন্তস্থ শক্তির পরিবর্তন, ভেতরের শক্তির পরিবর্তন, ডিডাব্লিউ হলো বাইরে কি পরিমাণ কাজ হলো সেই পরিবর্তনটা। এই ইকুয়েশনটা আমাদের প্রয়োজন হবে। ডিকিউ সমান ডিডাব্লিউ প্লাস পিডিভি, তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য এই ইকুয়েশনটা প্রয়োজন হবে। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ক্লসিয়াসের বিবৃতি সেটা জানলাম, ক্লসিয়াসের ইকুয়েশনটা জানলাম, এবং এই ইকুয়েশনের প্যারামিটারগুলো জানলাম। ঠিক আছে, তাপগতীয় প্রক্রিয়া নিয়ে যদি বলি, 4টি তাপগতীয় প্রক্রিয়া রয়েছে। 4টি তাপগতীয় প্রক্রিয়া নিয়ে একটু সংক্ষেপে বলবো। তাপগতীয় প্রক্রিয়া কি, যে আমার চলক রাশি, যেমন ধরো পি, ভি, টি, এই যে চলক রাশিগুলো অর্থাৎ চাপ, আয়তন, তাপমাত্রা ইত্যাদি চলক রাশিগুলোকে সম্পর্কিত করার জন্য যে তাপগতীয় প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয়, সেই তাপগতীয় প্রক্রিয়াটাকে 4টা ভাগে ভাগ করা হয়। 4টা ভাগ কি কি? প্রথমত হচ্ছে সমচাপ, দ্বিতীয়ত হচ্ছে সমষ্ণ, তোমাদের বইয়ের সিকোয়েন্স হিসেবেই আমি লিখছি, রুদ্ধতাপ। 4 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে সম আয়তন। কেন এটা বলছি তাপগতীয় প্রক্রিয়া, এটারও সম্পর্ক রয়েছে আজকের অ্যাসাইনমেন্টের সাথে। বই নিয়ে অনেকের প্রশ্ন হচ্ছে যে কোন রেফারেন্স বই ফলো করব। তোমাদের সিলেবাসে যে রেফারেন্স বইগুলোর কথা বলেছে সবার আগে যে বইটার নাম আছে সেটাই সাধারণত আমরা ক্লাসে ফলো করে থাকি। তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা ফলো করেছিলাম ইসহাক স্যারের বই, এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে লেকচার প্রকাশনীর জাকারিয়া তৌহিদ এবং সেলু স্যারের যে বইটা রয়েছে সেটা ক্লাসে ফলো করব। বাট বলেছি যে আগেই বলেছি, ফার্স্ট পেপার হোক বা সেকেন্ড পেপার হোক অন্তত 2টা বই কম্পেয়ার করে পড়তেই হবে। সেক্ষেত্রে সেলু স্যারের এই বইটা দেখতে পারো, সাথে শাহজাহান তপন স্যারের বইটা কম্পেয়ার করে, 2টা বই কম্পেয়ার করে অবশ্যই পড়বে। ঠিক আছে, ক্লাসে আমরা ফলো করব লেকচার প্রকাশনীর যে জাকারিয়া তৌহিদ স্যার এবং শামসুর রহমান সেলু স্যার তাদের যে বইটা সেটা ফলো করব। তো 4টা প্রক্রিয়ার কথা বললাম। 4টা প্রক্রিয়া নিয়ে খুব সংক্ষেপে আমি যদি বলি, সমচাপ প্রক্রিয়া হলো সমচাপ কথাটার অর্থ কি, চাপ বা
পি স্থির থাকবে যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়া হলো সমচাপ প্রক্রিয়া। সমউষ্ণ মানে সমান উষ্ণতা মানে সমান তাপমাত্রা, যেখানে টি স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় সমউষ্ণ প্রক্রিয়া। আমরা একটু আগে যে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ সমান আমরা পি ডিভি দেখেছিলাম। সেই সমীকরণে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কি হয়, অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি কিউ সমান পিডিভি বা ডি কিউ সমান ডিডাব্লিউ। এটুকু জানার জন্য বললাম। সমউষ্ণ, রুদ্ধতাপ এই প্রক্রিয়াগুলো আমাদের আজকের অ্যাসাইনমেন্টের জন্য লাগবে না, জাস্ট জানার জন্য বললাম। রুদ্ধতাপ মানে তাপ রুদ্ধ, তাপের আদান প্রদান হবে না, মানে এখানে তাপ স্থির, তাপমাত্রা নয় তাপ স্থির, ঠিক আছে, রুদ্ধতাপ প্রক্রিয়া, ঠিক আছে। তো তাপের আদান প্রদান হবে না মানে সেখানে আমি কোনো তাপ প্রোভাইডই করব না, অর্থাৎ ডিকিউ 0 হয়ে যাবে, ডিইউ প্লাস পিডিভি। সেক্ষেত্রে আমি অন্তস্থ শক্তির পরিবর্তন আর কাজের সম্পর্কটা হবে ঋণাত্মক। এই অংশটাও জাস্ট জানার প্রয়োজনে তোমাদের বললাম। আজকের অ্যাসাইনমেন্টের জন্য আমার যেটা লাগবে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন মানে সেখানে আয়তন স্থির, যে প্রক্রিয়া আয়তন স্থির সেটাকে বলা হয় সম আয়তন প্রক্রিয়া। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি থেকে আমরা দেখেছি ডি কিউ সমান ডিইউ প্লাস পি ডিভি। এখন যদি আয়তনের পরিবর্তন শূন্য, আয়তনের পরিবর্তন মানে কি, এখানে ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন ভি স্থির মানে আয়তনের পরিবর্তন হবে না, শূন্য, সেক্ষেত্রে কি হবে, ডি কিউ সমান ডিইউ। তো এই টার্মটাও আমাদের মনে রাখতে হবে আজকের অ্যাসাইনমেন্টের জন্য। ডি কিউ সমান ডিইউ কেন হয়, সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন যদি না হয়, ডিভি সমান শূন্য হয়, সেক্ষেত্রে এই পুরো টার্মটা 0, ডি কিউ সমান দাঁড়াবে ডিইউ। অর্থাৎ সিস্টেমে আমি যতটুকু তাপ দিব পুরোটাই অন্তস্থ শক্তির পরিবর্তনে ব্যয় হবে, বাইরের কোনো কাজ হবে না। তাহলে এটা গেল আমার 4টি তাপগতীয় প্রক্রিয়া নিয়ে সংক্ষেপে আলোচনা। তারপরে হচ্ছে যেটা বলবো নির্দেশক চিত্র। নির্দেশক চিত্র কি, যে তোমরা এই গ্রাফগুলো ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10-এও পড়েছো, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, সে চ্যাপ্টারেও পড়েছো যে পিভি লেখচিত্র ড্র করা হয়। তো সেক্ষেত্রে পিভি লেখচিত্র মূলত কি বোঝায় বা নির্দেশক চিত্র বলতে আমরা কি বুঝি, যে আমরা 4টা তাপগতীয় প্রক্রিয়া বললাম, এই তাপগতীয় প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কৃত কাজের পরিবর্তন মান, সেটাকে যদি আমি পিভি লেখচিত্রের সাহায্যে রিপ্রেজেন্ট করি, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভি, ওয়াই অ্যাক্সিস বরাবর পি, তাহলে সেই লেখচিত্রটাকে বলা হয় পিভি লেখচিত্র। এটা এরকম গ্রাফ হতে পারে, কিংবা তোমরা বয়েল চার্লসের সূত্র, বয়েল সূত্র বিশেষ করে সেখানে দেখেছো বিভিন্ন ধরনের গ্রাফ হয়, এরকম কার্ভ হতে পারে, বা তোমাদের আজকের উদ্দীপকে যে গ্রাফটা দেওয়া হয়েছে সেটা উদ্দীপকের গ্রাফটা আশা করি দেখেছো, অনেক কিছুটা এই টাইপেরই গ্রাফ, ঠিক আছে। তো এই ধরনের লেখচিত্র, অর্থাৎ আমার কাজ যদি নির্ণয় করতে চাই, আমরা কাজের মানটা তো একটু আগে বের করেছিলাম, ডিডাব্লিউ সমান পিডিভি, অর্থাৎ পি আর ভি এখানে ইনভলভ। তাহলে এই পি আর ভি কে নিয়ে যে লেখচিত্র ড্র করা হয় তাকে বলা হয় নির্দেশক চিত্র। আর এই নির্দেশক চিত্রের জন্য যে ক্ষেত্রফল আমরা পাই, যেমন এই গ্রাফের ক্ষেত্রফল কতটুকু হবে, এই গ্রাফকে কভার করে যতটুকু এরিয়া আমরা পাই, এই পুরো এরিয়াটাই তো এর ক্ষেত্রফল। এটাকে আমি যদি এবিসিডি দিয়ে ধরি, এ বি সি ডি, এই এবিসিডি অংশটুকুর ক্ষেত্রফলই হবে মোট কৃতকাজ। অর্থাৎ নির্দেশক চিত্র কি নির্দেশ করে, যে টোটাল কৃত কাজটাকে নির্দেশ করে। আর সেটা ম্যাথমেটিক্যালি হিসেব করার জন্য কি করতে হয়, এই গ্রাফের আন্ডারে যতটুকু এরিয়া রয়েছে বা ক্ষেত্রফল রয়েছে সেটা নির্ণয় করতে হয়। সেটা নির্ণয় করলে সেইটুকু দিয়ে আমরা কি কৃত কাজ বের করতে পারবো। যেমন এই গ্রাফের বেসিসে যদি কৃত কাজ বের করতে বলা, তাহলে এই গ্রাফ কতটুকু ক্ষেত্রফল জুড়ে আছে সেই ক্ষেত্রফলটা আমরা যদি বের করে ফেলতে পারি, তাহলে
সেই ক্ষেত্রফলের সমান পরিমাণ কাজই কিন্তু এই গ্রাফ থেকে আমরা পাবো। এটাকে বলা হয় নির্দেশক চিত্র, যে বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজের পরিবর্তন পিভি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করাটাকেই বলা হয় কি নির্দেশক চিত্র। তো নির্দেশক চিত্র আমরা বুঝলাম। আর একটা জিনিস এই অ্যাসাইনমেন্টের জন্য দেখতে হবে, সেটা হলো সিপি এবং সিভি। সিপি বলতে কি বোঝায়? যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, তোমরা আপেক্ষিক তাপের কনসেপ্টটা 9-10-এও পড়েছো। আর সিভি যেটা স্থির সেটা দিয়ে কিন্তু এখানে ডিনোট করছে। স্থির চাপ বলছি মানে এটা সিপি দিয়ে ডিনোট করছি। আপেক্ষিক তাপকে সি দিয়ে ডিনোট করা হয় স্থির চাপে বোঝাতে সিপি। আর সিভি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আয়তনে মোলার আপেক্ষিক তাপ সংজ্ঞাটা কি? দুইটার ক্ষেত্রে সংজ্ঞা প্রায় সেম, যে 1 কেজি পরিমাণ কোনো ভরের 1 কেজি বা 1 মোল বলতে পারি। 1 মোল কোনো পরিমাণ গ্যাসের তাপমাত্রা, 1 কেজি না বলে 1 মোল বললে বেশি ভালো হয়। 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বাড়াতে চাই, তার জন্য যতটুকু তাপ প্রয়োগ করতে হবে তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। আর সেটা যদি স্থির চাপে করা হয় তাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর যদি আয়তন স্থির রেখে করা হয় তাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। অর্থাৎ চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের 1 মোল ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 মোল বলতে পারি, সেটাকে মোল বলতে পারি, যে কোনো পরিমাণ ভর ধরতে পারি। চাপ স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আবার 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, সেক্ষেত্রে আমি যদি আয়তন স্থির রাখি, আয়তন স্থির রেখে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ আপেক্ষিক তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সিপির যে ইকুয়েশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিকিউ বাই এম ডিটি বা ডেলটি ব্যবহার করা হয়। এটা হচ্ছে 1 মোল চাপ স্থির রেখে 1 মোল বলছি না, এখানে ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ দিচ্ছি, তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ দিচ্ছি সেটাকে বলছি সিপি। আবার সিভির ক্ষেত্রেও সংজ্ঞায় ডিফারেন্ট, বাট ইকুয়েশনে ডিফারেন্ট নাই। আমরা সংজ্ঞায় কি বলেছি? যে আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের 1 মোলের জায়গায় এখানে এম ভরের গ্যাস বলছি, পরিমাণ ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে ডিটির পরিমাণ 1 কেলভিন ধরবো, যে পরিমাণ তাপ প্রয়োজন হবে সেটাকে বলছি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। দুইটার ক্ষেত্রে ইকুয়েশন কিন্তু সেম, বাট সংজ্ঞায় ডিফারেন্ট। একটাতে স্থির চাপ, একটাতে স্থির আয়তন। এই জায়গা থেকে আমাদের আরো কিছু কাজ করতে হবে। ইকুয়েশনগুলো মনে রাখবে। অ্যাসাইনমেন্টের অ্যান্সারে গিয়ে আরো কিছু কাজ এখান থেকে রয়েছে, সেটা দেখাবো তোমাদের। তো এই গেল মোটামুটি অ্যাসাইনমেন্ট রিলেটেড যে জিনিসগুলো তোমাদের বলার প্রয়োজন ছিল সেটা। এইবার আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নে উদ্দীপকে চলে যাই। শক্তির রূপান্তরের সময় সবসময় তাপ উৎপন্ন হয়, যে তাপ পরিবর্তন হয় একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে। নির্দিষ্ট ভরের গ্যাস বলা হচ্ছে, এখানে আমরা নির্দিষ্ট ভর ধরে নিতে পারি যেহেতু মান বলা নাই। নির্দিষ্ট ভরের গ্যাসকে একটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত তাপ সুপরিবাহী ধাতব পাত্রের মাঝে আবদ্ধ করা হলো। একটু আগে তোমাদের দেখিয়েছি পিস্টন দিয়ে একটা পাত্রের মধ্যে পিস্টনটাকে নাড়াচাড়া করলে সেক্ষেত্রে কি হয়, আয়তনের পরিবর্তন হতে পারে। গ্যাসের আয়তন পিস্টন নড়াচড়ার ফলে পরিবর্তন করা যায় এবং ধাতব দেয়াল থাকায় বাইরের সাথে তা তাপ আদান প্রদান করে গ্যাসের তাপমাত্রাও পরিবর্তন হয়। এখানে একটি গ্যাসের চক্রাকার পরিবর্তনের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখচিত্র দেখানো হলো। লেখচিত্রটা যেটা দেখানো হয়েছে চাপ বনাম আয়তন। চক্রাকার বলতে এইভাবে অ্যারো মার্ক দিয়ে বোঝানো হয়েছে চক্রাকারে পরিবর্তন হয়।
চক্রাকার পরিবর্তনের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখচিত্র দেখানো হলো এবং 3টি অবস্থানের উপর সংশ্লিষ্ট তাপমাত্রা চিত্রে উল্লেখ করা হলো, যদিও প্রশ্নে কিন্তু চিত্রে কিন্তু একটা তাপমাত্রা উল্লেখ করা আছে T3, আর 2টি তাপমাত্রা উল্লেখ করা নাই। এখানে উল্লেখ করা থাকলে ভালো হতো উত্তরটা টু দ্য পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে। আমরা প্রথম অ্যাসাইনমেন্টেও কিছু অসঙ্গতি দেখেছি, যেখানে তোমাদের শর্ট সিলেবাসে গতিবিদ্যা চ্যাপ্টারটা ছিল না, বাট অ্যাসাইনমেন্টের প্রশ্নে সেটা এসছে গতিবিদ্যা থেকে। এখানে কিছুটা অসঙ্গতি, যে 3টা তাপমাত্রার কথা প্রশ্নে বলাই আছে, চিত্রে উল্লেখ করা হলো, বাট উল্লেখ করা আছে একটা তাপমাত্রা। তো T1 T2 দেখানো হয়নি চিত্রে, তাহলে আমাদের এটা ধরে নিতে হবে। তো ধরে নিলাম চক্রাকারে যেহেতু শুরু হচ্ছে, T3 হচ্ছে একেবারে চক্রের শেষ তাপমাত্রাটা, তাহলে তার আগেরটা হবে T2 এবং তার আগেরটা হবে T1। এভাবে আমরা ধরে নিলে এরকম একটা চক্র কমপ্লিট হয়, সাইকেল কমপ্লিট হয়, T1 T2 T3। ঠিক আছে, শুধু T3 তোমাদের প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এবার প্রশ্নগুলো কি কি? T1 থেকে T2 অংশে কাজ কত, T1 থেকে T2 অংশে কাজ কত সেটা বের করতে হবে। খ প্রশ্ন বলছে T1 থেকে T2 তে উন্নতির ফলে তাপমাত্রা গৃহীত তাপ কত। গৃহীত তাপ এই কথাটা আসছে এখানে, তার মানে আমরা সিস্টেমে সরবরাহকৃত যে তাপ দেই সেটাই তো সিস্টেম গ্রহণ করে, সেটাকে গৃহীত তাপ বলা হয়। এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, এই জিনিসটা আমরা পেয়েছিলাম একটু আগে। গৃহীত তাপ মানে DQ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে DU বের করতে হবে। তারপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রা T2 থেকে T3 তে পরিবর্তনের ফলে গৃহীত তাপ কত, সেই একই রকম জিনিস, গৃহীত তাপ DQ আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন DU কত, এই হলো আমাদের বের করতে হবে। আর কাজগুলো কি কি ধাপে ধাপে আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথম প্রশ্নে বলেছে ক নাম্বারে T1 থেকে T2 অংশে কাজ কত। আমি যদি শুধু গ্রাফের এইটুকু অংশ নিয়ে ধরলাম, পরের অংশটুকু নাই, এখান থেকে T1 শুরু হলো আর এখানে T2, এইদিকে হচ্ছে আয়তন V, এদিকে হচ্ছে চাপ P। সেক্ষেত্রে ইনিশিয়ালি যে আয়তন, এখানে পরবর্তীতে আয়তনের পরিবর্তন হয়েছে, ইনিশিয়াল আয়তনটাকে আমরা ধরে নিতে পারি V1, ঠিক আছে। তাহলে T1 থেকে T2 এই গ্রাফটা সোজাসুজি দেখলে আমরা দেখতে পাচ্ছি যে T1 এ V এর মান বা আয়তনের মান যা, T2 তেও V এর মান তাই একই রয়েছে, যেহেতু সোজা লাইন এখানে, অর্থাৎ এক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন নেই। ক নাম্বার প্রশ্নের উত্তরের জন্য আয়তনের পরিবর্তন যদি বলি সেটা কি, শূন্য। আয়তনের পরিবর্তন মানে DV সমান শূন্য। তাহলে কৃত কাজ আমরা কিভাবে হিসেব করতে পারি? আমরা জানি কৃত কাজ সমান, একটু আগে তো আমরা বের করেছি W বা DW সমান PdV। সেক্ষেত্রে যদি আয়তনের মান শূন্য বসাও, আলটিমেটলি কৃত কাজটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এখানে তোমাদের কিছু এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে, এক্সপ্লেনেশনটা তোমরা করবে যেভাবে বলেছি, যে পিভি নির্দেশক চিত্রের ক্ষেত্রে কৃত কাজ আমরা পাই, কৃত কাজের ইকুয়েশনটা কোথা থেকে আসলো সেটা এক্সপ্লেন করলে। দেন আয়তনের পরিবর্তন আমরা চিত্র থেকে দেখছি যে আয়তন পরিবর্তন ফিক্স, কোনো পরিবর্তন নাই, দ্যাট মিনস আয়তনের পরিবর্তন শূন্য হলে কাজটাও আলটিমেটলি শূন্যই থাকছে। খ নাম্বার প্রশ্ন যেটা আমাদের বলেছে তাপমাত্রা T1 থেকে T2 তে উন্নতির ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। কন্ডিশন আগের মতোই থাকছে, T1 T2 এতটুকুর জন্যই। তাহলে আমরা ক্লসিয়াসের ইকুয়েশন থেকে পেয়েছি গৃহীত তাপ DQ সমান DU প্লাস DW বা DU প্লাস P DV, ঠিক আছে। তো একটু আগেই তো আমরা আয়তনের পরিবর্তন শূন্য পেয়ে গেছি, এইটা জিনিসটা পেয়ে গেছি। তাহলে বের করতে হবে আগে কি, DU। এই DUটা কিন্তু প্রশ্নেও বলেছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, DU বের করে তারপর আমরা DQ বের করব। এখন DU বের করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে তাপমাত্রার পরিবর্তন এখানে ইনভলভ, তাহলে তাপমাত্রার পরিবর্তন
যেহেতু ইনভলভ, ডিইউ বের করার জন্য আমাদের যে একটু আগে সিপি আর সিভির ইকুয়েশন দেখিয়েছিলাম, সিপি সমান ছিল কি ডি কিউ বাই এম ডিটি, এটা দেখিয়েছি। আবার সিভি সমান বলেছি একই ইকুয়েশন, শুধু সংজ্ঞা পরিবর্তিত হবে, এম ডিটি। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ইকুয়েশন ইউজ করব। আমাদের একটু আগে যেটা বলেছি আয়তনের পরিবর্তন শূন্য, অর্থাৎ আয়তন স্থির। তো স্থির আয়তন বললে, আয়তন যদি স্থির বলি সেক্ষেত্রে আমার মোলার আপেক্ষিক তাপ কোনটা হবে? সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। আর সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। সিভি সমান ডি কিউ বাই এম ডিটি। এখন একটু আগে যেহেতু বলেছি আমরা আয়তনে পরিবর্তন না হলে কৃত কাজ শূন্য হয়, সেক্ষেত্রে ডি কিউ সমান আমরা লিখতে পারি এই ইকুয়েশন থেকে ডি কিউ সমান লিখতে পারি ডিইউ। ঠিক আছে, যেহেতু আয়তনের পরিবর্তন শূন্য তার মানে কৃত কাজ শূন্য, ডি কিউ সমান দাঁড়ায় ডিইউ। তাহলে ডি কিউর পরিবর্তে আমি যদি এখানে ডিইউ লিখি, কেন ডিইউ লিখছি তার একটি নিশ্চয় কারণ আছে, কারণ আমাদের বের করতে হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তারপরে আমরা বের করব গৃহীত তাপ। তাহলে ডিইউ সমান দাঁড়াবে সিভি, বা যদি সাজিয়ে লিখে এম সিভি ডিটি। ঠিক আছে, এম সিভি ডিটি লিখতে পারি। আবার আমাদের যেহেতু দুইটা তাপ নিয়ে কথা বলেছে, T1 T2 দুইটা তাপ নিয়ে কথা বলেছে, তাহলে সেক্ষেত্রে এম সিভি ডিটির পরিবর্তে আমরা পুরো দুইটা তাপের জন্য টোটাল যে ইউ এর মানটা যদি বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে T1 থেকে T2 এই লিমিটের মধ্যে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন আমরা জানি ডিইউ কে ইন্টিগ্রেট করলে হবে ইউ এম সিভি। কিভাবে ইন্টিগ্রেট করছি এই জিনিসটা আমি আর দেখাবো না তোমাদের, ইন্টিগ্রেশন এই সিম্পল ইন্টিগ্রেশন তোমাদের ক্লাসে অনেকবার দেখিয়েছি। এটা হবে কি, তোমরা পুরো স্টেপ বাই স্টেপ জিনিসটা করবে কিন্তু। T2 মাইনাস T1 ইউ সমান বা এম ইন্টু এম সিভি T2 মাইনাস T1। ঠিক আছে, অন্তস্থ শক্তি পরিবর্তন আমরা ডি কিউ সমান যদি ডিইউ প্লাস ডিডাব্লিউ লিখি, তাহলে কিউ সমান লেখা যায় ইউ প্লাস ডাব্লিউ। তাহলে কিউ সমান লিখতে পারি এখান থেকে গৃহীত তাপ, টোটাল গৃহীত তাপ, ইউর মান আমরা মাত্র পেলাম এম সিভি T2 মাইনাস T1। আর কাজ এক্ষেত্রে স্থির আয়তন বলে, আয়তনে পরিবর্তন হয় না বলে কাজ তো শূন্য আগেই পেয়েছি, তাহলে পিডিভি এর মানটা শূন্যই থাকছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুইটা প্রশ্ন, প্রথমটা ছিল গৃহীত তাপ কত, গৃহীত তাপ পাচ্ছি এটাই এম সিভি T2 মাইনাস T1। কেউ কেউ এটাকে মান ধরেও করতে পারো, তাপমাত্রা T1 T2 একটা স্পেসিফিক মান তো আমাদের প্রশ্নে দেওয়া নাই, ধরে নিয়ে করতে পারো, ভরের একটা মান ধরে করতে পারো, সেটা আলাদাভাবে করতে পারো। আর তার পরের অংশটা ছিল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সেটা তো আগেই বের করে ফেলেছি আমরা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এম সিভি T2 মাইনাস T1। তো এটা গেল আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশটা। তৃতীয় অংশটা কি বলেছে, তাপমাত্রা T2 থেকে T3 তে পরিবর্তনের ফলে, অর্থাৎ এতটুকু অংশের পরিবর্তন T2 থেকে T3 তে, আলাদাভাবে যদি লিখতে চাই আমরা এইভাবে বলতে পারি এই গ্রাফটা T2 T3 এই অংশের পরিবর্তনের ফলে সেই আগের মতো গৃহীত তাপ কত, এটাকে যদি কমপ্লিট করি এরকম দাঁড়ায় গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। চিত্রটা আবার একটু যদি বিশ্লেষণ করি, আমাদের T2 T3 এখন কিন্তু তাপমাত্রা সেম নেই, একটু আগে যেরকম স্ট্রেট লাইনে তাপমাত্রা ছিল সেম নাই। তো T2 অংশের জন্য আমরা আয়তন তো দেওয়া নাই, প্রথম আয়তনটা ধরলাম V1, দ্বিতীয় আয়তনটা ধরে নিতে পারি V2। তাহলে আয়তনের পরিবর্তন এখানে কতটুকু হয়, ডেল ভি ধরে নিতে পারি, V2 মাইনাস V1 সমান ডেল ভি ধরে নিতে পারি। আর এদিকে ছিল চাপ, চাপের যেহেতু চাপের চিত্রটা এক্ষেত্রে প্রথম অংশের জন্য চাপ এটাকে ধরে নিতে পারি P1, আর দ্বিতীয় অংশের চাপ এটাকে ধরে নিতে পারি P2।
পি গ্রাফে চাপের এই মানটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর তো আমার মানটা হচ্ছে চাপের মান, তো এতটুকু কত P1 ধরলাম, আর এই অংশটুকুকে ধরলাম P2, ওয়াই অ্যাক্সিস বরাবর পুরোটাই কিন্তু চাপের মান। ঠিক আছে, এভাবে ধরে নিলাম। তাহলে এবার আমাদের যে প্রথমে বলেছে তাপমাত্রা T2 থেকে T3 তে পরিবর্তনের ফলে গৃহীত তাপ কত, সেই আগের মতোই dq বা dq সমান du প্লাস dw বা q সমান u প্লাস w, dw সমান, এক্ষেত্রে কিন্তু কৃতকাজ শূন্য হওয়ার সুযোগ নেই, কারণ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার পরিবর্তনের সাথে আয়তনও পরিবর্তন হচ্ছে, একই আয়তন নাই আগে যেটা ছিল। তাহলে ডাব্লিউ বের করতে হবে, ইউ বের করতে হবে। ইউটা ঠিক যেভাবে খ অংশের জন্য আমরা ইউ বের করেছি, গ অংশের জন্য ইউটা বের করে নিতে পারি আমরা। সেটা কি দাঁড়াবে, এম সিভি, যেটা বের করেছি একটু আগে, T2 মাইনাস T1 না, এক্ষেত্রে তাপমাত্রা শেষ তাপমাত্রা হচ্ছে T3 মাইনাস T2। ঠিক আছে, এভাবে আমরা বের করে নিতে পারি। যেটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ইউ কোন জিনিসটা কি খুব ভালো করে মাথায় রাখতে হবে, কিউ হচ্ছে সরবরাহকৃত তাপ বা গৃহীত তাপ, ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিডব্লিউ পরিমাণ হচ্ছে কাজের বাহ্যিক যে কাজ হচ্ছে সেটা। তো ইউ আমরা এভাবে বের করে ফেললাম। তাহলে কিউ বের করতে হলে ইউ বের করতে হবে, আবার ডাব্লিউটাও বের করতে হবে। তো ডাব্লিউটা আমরা এখানে কিভাবে বের করতে পারি, দেখো আমরা একটু আগে বলেছিলাম যখন ক্লাসের শুরুতে, নির্দেশক চিত্র মানে কি, পিভি লেখচিত্র দ্বারা যে কৃত কাজ হয় সেটাকে নির্দেশ করা হয় বলে এই চিত্রটাকে নির্দেশক চিত্র বলে। আর সেই কাজ কিভাবে নির্ণয় করা হয়, যতটুকু গ্রাফ আঁকা হয় পিভির জন্য সেই গ্রাফটুকু কতটুকু অংশ কতটুকু এরিয়া কভার করছে সেই বেসিসে তোমার কি নির্ণয় করা হয়, কৃত কাজ নির্ণয় করা। তাহলে আমার গ্রাফের মূল অংশ কিন্তু এই যে লাইনটা T2 থেকে T3, আর সেটা টোটাল এরিয়া কভার করে আছে এতটুকু পরিমাণ। তাহলে এই এরিয়াটা যদি আমি বের করতে পারি সেটাই হবে টোটাল কৃত কাজ। এখন এই এরিয়ার শেপটা যদি আমরা দেখি, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম বলতে পারি। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি কি, ট্রাপিজিয়াম সমান বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এক্ষেত্রে দূরত্ব কতটুকু, এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে V1 আর V2 এর মধ্যবর্তী দূরত্ব, সেটাকে ধরে নিচ্ছি ডেল ভি পরিমাণ। তাহলে ডেল ভি লিখতে পারি ইন্টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, সমান্তরাল বাহুগুলোর যোগফল। সমান্তরাল বাহু কোনটা কোনটা, দুইটাই কিন্তু চাপ রিলেটেড, চাপের মান। দেখো এই ওয়াই অ্যাক্সিস বরাবর এই দুটি মান P1 আর P2, সমান্তরাল বাহু দুটি, একটা হচ্ছে P2 একটা হচ্ছে P1। তাহলে P1 প্লাস P2 বলতে পারি। তাহলে এইভাবেই আমরা রাখবো, রেখে দিতে পারি, কিংবা যেটা বলেছি তোমাদের শুরুর থেকে যদি কোনো একটা মান ধরে করে আসো, তোমাদের মূলত এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হচ্ছে থিওরিটা তোমাদের বোঝানো। ম্যাথ তো থিওরি বুঝলে ম্যাথ করাই যায়, তো সেক্ষেত্রে মান ধরে করা, যেহেতু প্রশ্নে দেওয়া নাই কোনো মান ধরে করাটা আর খুব বেশি যুক্তিযুক্তও না। তাহলে আমরা গৃহীত তাপ কিউ পরিমাণ তাহলে কি পাচ্ছি, ইউ প্লাস ডাব্লিউ, দ্যাট মিনস এম সিভি T3 মাইনাস T2 প্লাস ডাব্লিউ সমান পাচ্ছি হাফ ডেল ভি P1 প্লাস P2। এটা একটা প্রসেস তোমাদের আমি দেখালাম, তোমরা জিনিসগুলো বুঝে তাপগতিবিদ্যার ফার্স্ট ল, ক্লসিয়াসের বিবৃতি, সেটা বুঝে যদি অন্য কোনোভাবেও নিয়ম অনুযায়ী অন্য কোনোভাবেও জিনিসটা এক্সপ্লেন করতে পারো, অসুবিধা নাই। সেক্ষেত্রে এক্সপ্লেনেশনটা প্রপার ওয়েতে হলেই হলো। ঠিক আছে, এখানে আমি লেখাগুলো স্কিপ করে গেছি, তো জাস্ট ইকুয়েশনগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা বই যেহেতু আছে, রেফারেন্স বই আছে তোমাদের, সেখান থেকে জিনিসগুলো লেখাগুলো নিয়ে আরও বেশি তথ্য সমৃদ্ধ এটাকে করবে। তবে খুব বেশি
লেখা, খুব অতিরিক্ত লেখার প্রয়োজন নেই। যতটুকু আমার এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য প্রয়োজন অতটুকুই লিখবে, খুব বেশি ইলাবোরেট করবে না। তো ক্লাসটা ফলো করো, একবার ফলো করলে খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, এমনটা না। কয়েকবার করে ভিডিওটা দেখো, বইয়ের সাথে মিলিয়ে দেখো, প্রশ্নটা বারবার একটু রিভিউ করো, আশা করি বুঝতে পারবে এবং নিজেদের মতো করে সেটাকে গুছিয়ে লিখো। আমি চেষ্টা করেছি অ্যাসাইনমেন্ট রিলেটেড যা যা টপিক তোমাদের জানার প্রয়োজন, যেহেতু সেকেন্ড পেপারের উপর আমাদের কোনো ক্লাস হয়নি এখন অবধি, তো একটু এলাবোরেটলি সেটা বোঝানোর চেষ্টা করেছি, যে কারণে লাইভ ক্লাসে যাইনি। বারবার তোমরা ভিডিওটা দেখে নিয়ে, ইউটিউবে থাকবে সেটা দেখে নিয়ে, সেটা তোমরা তোমাদের মতো করে বুঝে নিয়ে তারপর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে, লেখাটা কমপ্লিট করবে। আর এক্সট্রা কোনো কাজ করবে না। তোমাদের কোয়েশ্চেন থাকলে এই ইউটিউবের ক্লাসের কমেন্ট সেকশনে সেটা জানাবে। পার্সোনালি কেউই কোনো মেসেঞ্জার বা ইউটিউবে কোনো মেসেজ পাঠাবে না। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যে আমি করেছি একটু দেখেন ঠিক আছে কিনা। তোমাদের চেকিং তো ফাইনালি আমরা করবোই, সেটাই তোমাদের মূল্যায়ন। আর আজকের ক্লাসে তো অ্যাসাইনমেন্টের কিভাবে কি প্রেজেন্ট করবে অনেক জিনিসই বলে দিয়েছি, যেহেতু এই জিনিসটা তোমরা পড়ো নাই সে কারণে। তো এরপরও কেউ মেসেঞ্জারে লেখা কমপ্লিট করে একটু চেক করে দেন, একটু দেখে দেন, এই টাইপের রিকোয়েস্টগুলো করবে না। আর তোমাদের ইউটিউবের এই ক্লাসের কমেন্ট সেকশনে প্রশ্নগুলো জানাবে, তার উপর যদি প্রয়োজন হয়, খুব বেশি প্রয়োজন হয়, আমি এটা লাইভ ক্লাসও নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ফার্স্ট অ্যাসাইনমেন্টের পর সেকেন্ড অ্যাসাইনমেন্টটা ভালো করে কমপ্লিট করো, প্রশ্নটা বোঝার চেষ্টা করো, তারপরে কমপ্লিট করো। আশা করি সব কিছুই ভালো করে হবে। তো ধন্যবাদ তোমাদের সকলকে।